এইচএসসি ২৭ ব্যাচের ভাইয়া বাবুরা তোমাদের সবাইকে আজকের বায়োলজি ক্লাসে শুভেচ্ছা। আমরা আজকের বায়োলজি ক্লাসে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বোটানির প্রথম অধ্যায় কোষ এর গঠন থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো তোমরা খেয়াল করো, আমরা এখন কোষ প্রাচীর নিয়ে কথা বলবো। বলা হচ্ছে প্রতিটা উদ্ভিদ কোষ একটা অপেক্ষাকৃত শক্ত ও জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় ও শক্ত আবরণকে কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। তোমরা নিশ্চয়ই জানো যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এদের মধ্যে কিছু ভিন্নতা আছে। তো একটা বড় পার্থক্য হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। আবার উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে কোষ প্রাচীর এটা হচ্ছে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে মধ্য পর্দা এবং কোষ ঝিল্লির মাঝখানে জড় কোষ প্রাচীরের অবস্থান। ব্যাকটেরিয়া এবং ছত্রাকেও কোষ প্রাচীর আছে। তাহলে এটাও মনে রাখবা যে কোষ প্রাচীর যে শুধুমাত্র উদ্ভিদ কোষে আছে এমনটা না, ব্যাকটেরিয়াতেও আছে, আবার কি ছত্রাকেও আছে। কোষ ঝিল্লির বাইরে জড় কোষ প্রাচীরের অবস্থান, আর প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে এই যে ইনফরমেশন এগুলা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে আসবো হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠনে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কোষ প্রাচীরের যখন গঠন পড়ব তখন আমাদেরকে তিন ধরনের গঠন পড়তে হবে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ভৌত গঠন, কোষ প্রাচীরের ভৌত গঠন। নাম্বার 2 যেটা, এটা হচ্ছে রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন। এবং নাম্বার 3 যেটা, এটা হচ্ছে সূক্ষ্ম গঠন। ঠিক আছে? তাহলে দেখো, কোষ প্রাচীর থেকে আমাদেরকে কিন্তু তিন ধরনের গঠন নিয়ে আলোচনা করতে হবে। ভৌত গঠন, রাসায়নিক গঠন এবং আরেকটা হচ্ছে সূক্ষ্ম গঠন। তো যাই হোক, আমরা ফার্স্টে ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠন এটা নিয়ে কথা বলি। তো বলা হচ্ছে যে একটা বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত তিনটি ভিন্ন স্তরে বিভক্ত দেখা যায়। তাহলে প্রধানত কয়টা স্তর আছে? প্রধানত হচ্ছে তিনটা স্তর আছে, এটা মনে রাখতে হবে। এবং প্রথম স্তর যেটা, সেটা হচ্ছে মধ্য পর্দা। তোমরা একটু এই কোষ প্রাচীরের ছবিটা একটু দেখো। এই যে দেখো, প্রথম যে স্তরটা এটাকে আমরা বলতেছি হচ্ছে মধ্য পর্দা। এটা হচ্ছে প্রথম স্তর। আর মধ্য পর্দার ঠিক উপরে আছে হচ্ছে প্রাথমিক প্রাচীর, এটাকে আমরা বলবো দ্বিতীয় স্তর। আর প্রাথমিক প্রাচীরের উপরে আছে কে? সেকেন্ডারি প্রাচীর, এটাকে আমরা বলবো তৃতীয় স্তর। ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথম স্তর যেটা, এটা হচ্ছে মধ্য পর্দা বা হচ্ছে মিডল ল্যামেলা। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন পর্যায়ে? টেলোফেজ পর্যায়ে। দেখো, বিষয়টা হচ্ছে কি, আমরা এটা জানি যে মাইটোটিক কোষ বিভাজন এটা হচ্ছে পাঁচটা ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে সর্বশেষ পর্যায়ে যেটা, অর্থাৎ টেলোফেজ, এই পর্যায়ে এর সূচনা ঘটবে। এবার আমরা চলে আসবো হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট। তাহলে ফ্রাগমোপ্লাস্ট এটা কোথা থেকে আসবে? এটা আসবে হচ্ছে সাইটোপ্লাজম থেকে। আর গোলগি বোর্ডে থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্য পর্দা সৃষ্টি করে। তাহলে মধ্য পর্দা সৃষ্টি করে দুইটা জিনিস, একটা হচ্ছে কি ফ্রাগমোপ্লাস্ট এবং হচ্ছে ভেসিকল, এটা মনে রাখবা। এবং কথা হচ্ছে যে ফ্রাগমোপ্লাস্ট এটা আসবে কোথা থেকে? এটা আসবে হচ্ছে সাইটোপ্লাজম থেকে। আর ভেসিকল যেটা, এটা আসবে কোথা থেকে? এটা আসবে হচ্ছে গোলগি বডি থেকে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে খেয়াল করো, মধ্য পর্দায় পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথম দিকে জেলির মতো থাকে। তাহলে মধ্য পর্দায় কোন অ্যাসিড বেশি থাকে? পেকটিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে মধ্য পর্দায় কোন অ্যাসিড বেশি থাকে। তাহলে মধ্য পর্দায় পেকটিক অ্যাসিড বেশি থাকে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি চলে আসি, কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসাবে অবস্থান করে তার নাম হচ্ছে মধ্য পর্দা। তাহলে এই যে এটা হচ্ছে, এই যে কালো করে যেটা, এটা কি বলো? এটা হচ্ছে মধ্য পর্দা, এটা মনে রাখবা। এর প্রধান কাজ হচ্ছে পাশাপাশি দুটি কোষকে শক্ত করে ধরে রাখা, পাশাপাশি দুটি কোষকে শক্ত করে ধরে রাখা। এটি যদি বিগলিত হয়ে যায় দুটি কোষ পৃথক হয়ে যায়, এটা যদি বিগলিত হয়ে যায় দুইটা কোষ কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে। এবার খেয়াল করো, আমরা চলে আসবো এবার দ্বিতীয় স্তরের মধ্যে। তো তোমরা নিশ্চয়ই এই ছবিতে খেয়াল করতেছো যে আমাদের দ্বিতীয় স্তর যেটা, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে দ্বিতীয় স্তরটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দার দুই পাশে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটা পাতলা স্তর তৈরি হয়, এটাই হলো প্রাথমিক প্রাচীর। তাহলে দেখো, প্রাথমিক প্রাচীর গঠনে কি কি পদার্থ অংশগ্রহণ করে? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই তিনটা ভালো করে মনে রাখবা, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং কি গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। দেখো, তুমি যদি এমসিকিউ কোশ্চেন সলভ করতে বসো, তো সেটা বোর্ড পরীক্ষার হোক বা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার হোক, তুমি এই এমসিকিউটা দেখবা যে বারবার পরীক্ষায় আসছে। অনেক সহজ, কিন্তু কি বারবার পরীক্ষায় আসছে। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? অবশ্যই হচ্ছে সেলুলোজ, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো যে কোন কোন কোষে, যেমন হচ্ছে ট্রাকিড, তারপর হচ্ছে ফাইবার, এই যে কোষগুলা, এগুলাতে প্রাথমিক প্রাচীরের অন্ততলে আরেকটি স্তর তৈরি হয়। তো তোমরা দেখো, তোমরা যখন টিস্যু নিয়ে পড়বা তখন তোমরা জাইলেম টিস্যু মানে পরিবহন টিস্যু দুই রকম, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেমের মধ্যে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আবার ফ্লোয়েমের মধ্যে আমরা হচ্ছে সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, এগুলা নিয়ে পড়বো। তো তাহলে আমাদেরকে এখান থেকে মোটামুটি দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে ট্রাকিড এবং ফাইবার। তো তোমরা মনে রাখার জন্য একটা নেমোনিক ইউজ করতে পারো, সেটা হচ্ছে ট্রফি। ঠিক আছে, কি বললাম? ট্রফি। ট্রফিতে কি হয়? ট্রতে হচ্ছে ট্রাকিড আর ফতে হচ্ছে ফাইবার। তাহলে ট্রাকিড এবং ফাইবার এদের প্রাথমিক প্রাচীরের অন্ততলে আরেকটা স্তর তৈরি হয়। এটা সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হবার পর ঘটে থাকে এবং এই স্তরটি অধিকতর পুরু। এই স্তরটি অর্থাৎ সেকেন্ডারি প্রাচীর যেটা, সেটাকে আরো বেশি মোটা প্রাইমারি প্রাচীরের থেকে, এবং এতে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। তাহলে দেখো, আমরা প্রাইমারি প্রাচীরে কিন্তু লিগনিন পাই নাই, কি ছিল? সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি প্রাচীর যেটা, সেখানে আমরা দেখো সেলুলোজ এবং লিগনিন জমা হতে দেখতেছি। তাহলে লিগনিন, এটা একটু ভালোভাবে মনে রাখবা। এবং এই লিগনিন জমা হওয়ার কারণে এটা প্রাইমারি প্রাচীরের থেকে কি বেশি মোটা হয়। আচ্ছা, এবং তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এই সেকেন্ডারি প্রাচীরের মধ্যে আবার আমরা তিনটা স্তর দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রাথমিক প্রাচীরে কিন্তু জাস্ট একটা স্তরই ছিল, এটা মাথায় রাখবা। এরপরে আমরা যদি চলে আসি, তাহলে ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। তাইলে সেকেন্ডারি প্রাচীর কোথায় তৈরি হয় না? ভাজক কোষে। ভাজক কোষ কাকে বলে? যে কোষ বারবার বিভাজিত হয়। এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর তিন স্তর বিশিষ্ট হয়। এই যে দেখো, এই কথাটা আমি একটু আগেই বললাম তোমাদের, যে আমরা সেকেন্ডারি প্রাচীরে তিনটা স্তর দেখতে পাচ্ছি। বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে টারশিয়ারি প্রাচীর সৃষ্টি হতে পারে। ঠিক আছে, অর্থাৎ দেখো, আমরা কিন্তু ফার্স্টেই বলছি যে কোষ প্রাচীরে মোটামুটি তিনটা স্তর, একটা হচ্ছে কি মিডল ল্যামেলা বা হচ্ছে মধ্য পর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর।
তবে বিরল কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা টারশিয়ারি প্রাচীর দেখতে পাই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, টারশিয়ারি প্রাচীর বিরল ক্ষেত্রে। এরপরে আমরা যদি চলে আসি পাতা, ফল এবং কর্টেক্স কোষে সাধারণত কেবল প্রাথমিক প্রাচীর থাকে। তাহলে দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ঠিক আছে, এটা ভালোভাবে মার্ক করে রাখো যে আমরা পাতা, ফল এবং হচ্ছে কর্টেক্স কোষ এগুলাতে শুধুমাত্র প্রাইমারি প্রাচীর দেখতে পাই, কোনো সেকেন্ডারি প্রাচীর বা টারশিয়ারি প্রাচীর থাকে না। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি যে প্রাচীরের নিচেই প্লাজমা মেমব্রেনের অবস্থান, এটা তো আমরা জানি। তোমরা যদি একটা উদ্ভিদ কোষের গঠন দেখো তাহলে দেখতে পাবা যে সব থেকে বাইরে থাকে হচ্ছে কোষ প্রাচীর, আর তারপরে যে স্তরটা সেটা হচ্ছে কোষ ঝিল্লি। আর কোষ ঝিল্লি কাকে ঘিরে রাখে? কোষ ঝিল্লি হচ্ছে সাইটোপ্লাজমকে ঘিরে রাখে এবং সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস অবস্থান করে। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে পরের পেজে। দেখো এখন আমাদেরকে কূপ এলাকা নিয়ে পড়তে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কূপ এলাকা মধ্য পর্দার উপর মাঝে মাঝে প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাই হলো কূপ, এবং এটি হচ্ছে প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, এই যে জায়গাটা দেখো, এই জায়গাটায় না আছে কোনো প্রাইমারি প্রাচীর, আর প্রাইমারি প্রাচীর যদি না থাকে সেকেন্ডারি প্রাচীর তো আসার প্রশ্নই আসে না। তো তাহলে এই যে খালি জায়গাটা, এইটাকে আমরা বলবো হচ্ছে পিট। এখন খেয়াল করো, এখানে পেয়ার শব্দটা ইউজ করা হয়েছে। তো পেয়ার মানে হচ্ছে জোড়া। ঠিক আছে, পেয়ার মানে কি? জোড়া। তো দেখো এখানে একটা পিট আছে, আবার এখানেও কিন্তু একটা পিট আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো? পিট পেয়ার বা হচ্ছে পিট জোড়া। আর পিটের বাংলা কি করা হয়েছে? এটা হলো কূপ। আচ্ছা, এবং এখানে যেহেতু কোনো প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর নাই, এই জন্য এটা হচ্ছে সবচেয়ে পাতলা এলাকা, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো যে দুটি পাশাপাশি কোষের কূপ ও একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত, এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্য পর্দা থাকে। আচ্ছা, তো তাহলে দেখো এই যে দুইটা কূপ, এদের মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি? মিডল ল্যামেলা বা মধ্য পর্দা। এই যে মধ্য পর্দা থাকে। আচ্ছা, এবং মধ্য পর্দাকে আমরা বলবো হচ্ছে পিট মেমব্রেন। কি বলবো? পিট মেমব্রেন। মুখোমুখি বা পাশাপাশি অবস্থিত দুটি কূপকে পিট পেয়ার বলে। তাইলে এটা দেখো আমাদের জন্য মনে রাখা কষ্টকর না। পেয়ার মানে কি? পেয়ার মানে জোড়া, আর জোড়া হতে গেলে অবশ্যই দুইজন লাগবে। এরপরে চলে আসি দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, একে প্লাজমোডেসমাটা বলে। তাইলে দেখো এই যে এটা কিন্তু আমাদের ক মার্কের জন্য বা হচ্ছে সৃজনশীল প্রশ্নে ক দাগে যে প্রশ্নগুলো আসে 1 মার্কের, সেটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্লাজমোডেসমাটা কাকে বলে। তাহলে তুমি মনে রাখবা যে দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, একে প্লাজমোডেসমাটা বলা হয়। আর এই প্লাজমোডেসমাটার কাজ কি? পাশাপাশি কোষের মধ্যে সংযোগ স্থাপন ও খাদ্যবস্তু, পানি, হরমোন পরিবহন। তাহলে দেখো তিনটা জিনিস পরিবহন, একটা হচ্ছে কি? খাদ্যবস্তু, তারপর হচ্ছে পানি এবং হচ্ছে হরমোন। তাহলে আমাদেরকে এই তিনটা বস্তুর কথা মনে রাখতে হবে, খাদ্যবস্তু, পানি এবং হরমোন পরিবহন। এটা হচ্ছে প্লাজমোডেসমাটার কাজ। এবার আমরা চলে আসবো হচ্ছে দেখো কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। তাহলে দেখো আমি শুরুতেই বলছিলাম যে একটা কোষ প্রাচীরে আমরা 3 ধরনের গঠন দেখতে পাই। একটা হচ্ছে কি ছিল? ভৌত গঠন, একটা রাসায়নিক গঠন, একটা হচ্ছে সূক্ষ্ম গঠন। তো আমরা ভৌত গঠনটা শেষ করছি, এবার আমরা চলে আসব রাসায়নিক গঠনের মধ্যে। তো খেয়াল করো, প্রথমত হচ্ছে মধ্য পর্দায় অধিক পরিমাণে থাকে হচ্ছে পেকটিক অ্যাসিড। কি থাকবে? পেকটিক অ্যাসিড। তোমরা এইভাবে মনে রাখবা যে এমপি। ঠিক আছে, এম এ কি হয়? মিডল ল্যামেলা, আর পি তে কি হয়? পেকটিক অ্যাসিড। এছাড়া অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে, যাকে পেকটিন বলা হয়।
তাহলে পেকটিন দেখো দুইটা জিনিসের সমষ্টি, একটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট এবং আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট। এছাড়াও অল্প পরিমাণে থাকে প্রোটোপেকটিন। আর প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। তো এই তিনটার কথা আমরা দেখো ভৌত গঠন পড়ার সময়ই কিন্তু পড়ে আসছি, যে মধ্য পর্দায় অধিক থাকবে পেকটিক অ্যাসিড, আর প্রাথমিক প্রাচীরে কি থাকবে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, এরপরে আমরা চলে আসব হেমিসেলুলোজে জাইলাম, অ্যারাবান, গ্যালাকটান ইত্যাদি বিভিন্ন পলিস্যাকারাইড থাকে। তাহলে হেমিসেলুলোজে কি কি থাকে? জাইলাম, অ্যারাবান আর একটা হচ্ছে গ্যালাকটান। আমি তোমাদেরকে একটু কথা বলি, সেটা হচ্ছে কি যে দেখো এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো আসলে কি? এরা হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড। আমরা যখন কোষ রসায়ন এই চ্যাপ্টারটা পড়বো, মানে হচ্ছে বোটানির 3 নম্বর চ্যাপ্টার, তো সেখানে হচ্ছে আমাদেরকে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস করতে হবে বা শ্রেণী বিভাগ। কার্বোহাইড্রেটকে আমরা প্রধানত 4টা ভাগে ভাগ করি: মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং হচ্ছে পলিস্যাকারাইড। তো এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলা কিন্তু পলিস্যাকারাইডের মধ্যে পড়ে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা যদি চলে আসি গ্লাইকোপ্রোটিন, এটার মধ্যে তো দেখো তুমি একটু এই শব্দটা একটু খেয়াল করো, গ্লাইকোপ্রোটিন। তো গ্লাইকো মানে হচ্ছে কার্বোহাইড্রেট, সহজ কথায় গ্লাইকো থাকলে আমরা কি বুঝবো? কার্বোহাইড্রেট। তাহলে গ্লাইকোপ্রোটিনের মধ্যে কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে এবং হচ্ছে অন্যান্য পদার্থ থাকবে। জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিংক হিসেবে কাজ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ক্রস লিংক হিসেবে কি কাজ করবে? জাইলোগ্লুকান। অনেক সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে। আমরা ভৌত গঠন পড়ার সময় পড়ছি যে সেকেন্ডারি প্রাচীরটা যে অনেক মোটা হচ্ছে, এটার কার জন্য? এটা হচ্ছে এই যে লিগনিনের কারণে। কোন কোন প্রাচীরে সুবেরিন, ওয়াক্স ইত্যাদি থাকে। ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন পলিমার দিয়ে গঠিত। কি বললাম? ছত্রাকের প্রাচীর কি দিয়ে গঠিত হবে? কাইটিন দিয়ে। আর ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন পলিমার দিয়ে গঠিত। শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এককোষী শৈবাল ডায়াটমের কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে। তাহলে দেখো ডায়াটম কি জিনিস? এটা হচ্ছে এককোষী শৈবাল। এককোষী মানে কি? যে যার দেহে একটি মাত্র কোষ থাকে। ওকে, তাহলে এককোষী শৈবাল ডায়াটম, তার কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে। তাহলে দেখো আজকে কিন্তু আমরা দুইটা অ্যাসিড পড়ছি, একটা হলো কি পেকটিক অ্যাসিড আর এটা হচ্ছে সিলিসিক অ্যাসিড। ঠিক আছে, তো সিলিসিক অ্যাসিড দেখো এটা সংকেত হচ্ছে এরকম SiOH4, বা এটাকে এইভাবে লেখা যায় H4SiO4। এই যে এটা হচ্ছে সিলিসিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে কোষ প্রাচীরের শতকরা সংযুতি। এটা একটু খেয়াল করো। তো কোষ প্রাচীরের 40% হচ্ছে সেলুলোজ, 40%, আর 40-এর অর্ধেক কত? 20। তাহলে 20% হচ্ছে হেমিসেলুলোজ। আমরা এভাবে মনে রাখতে পারি যে হেমি মানে হচ্ছে হাফ। হেমি শব্দের অর্থ কি? হাফ বা অর্ধেক। তাহলে কি দাঁড়াচ্ছে? 40-এর অর্ধেক কত? 20। আর 30% থাকবে পেকটিন, আর বাকি যে 10% এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। বাকি যে 10% এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এবার আমরা চলে আসবো হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে। দেখো উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, এটা আমরা আগেই পড়ছি। আর সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বেটাডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। তাহলে সেলুলোজ এটার মনোমার কি? এটার মনোমার অবশ্যই গ্লুকোজ। অসংখ্য গ্লুকোজ মিলিতভাবেই সেলুলোজ গঠন করে এবং এই গ্লুকোজটা হচ্ছে বেটাডি গ্লুকোজ, আলফা ডি না। ঠিক আছে, তো আমরা যখন কোষ রসায়ন পড়ব তখন হচ্ছে ডি গ্লুকোজ, এল গ্লুকোজ,
তারপর হচ্ছে আলফা ডি গ্লুকোজ, বেটা ডি গ্লুকোজ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার খেয়াল করো, 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটা সেলুলোজ চেইন গঠিত হয়। তাহলে একটা সেলুলোজ চেইন গঠিত হবে কি 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে। 1000 থেকে 3000 সেলুলোজ এরা মিলিত হয়ে একটা চেইন গঠন করবে। ওকে, একটা সেলুলোজ চেইন গঠন করবে। এরকম 100টা চেইন মিলে একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন করবে। তাহলে কি দাঁড়াচ্ছে, 100টা চেইন মিলিতভাবে মাইসেলি গঠন করে, ক্রিস্টালাইন মাইসেলি। আর এই মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এটা মনে রাখবা। তাহলে মাইসেলি এটা হচ্ছে কি জিনিস, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এরপরে 20টা মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে। তাহলে কি দাঁড়াচ্ছে, 20টি মাইসেলি মিলে কি গঠন করে, একটি মাইক্রোফাইব্রিল। একটি মাইক্রোফাইব্রিল। তোমরা এটা নিশ্চয়ই জানো যে মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র আর ম্যাক্রো অর্থ হচ্ছে বড়। তাহলে কি দাঁড়াচ্ছে যে 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল গঠন করে এবং 250টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে। আর অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু বা ফাইবার গঠন করে। তাহলে এটাই হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এবার দেখো আমরা চলে আসবো হচ্ছে কোষ প্রাচীরের কি কি কাজ আছে। তো এই কাজগুলো দেখো সহজেই কিছু কাজ তুমি মনে রাখতে পারবা যদি তুমি একটু চিন্তা করো যে কোনো একটা প্রাচীর বা ওয়াল, এটার মেইন কাজ কি। এটার মেইন কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে বা বাইরের আক্রমণ থেকে ভেতরের জিনিসকে সুরক্ষা দেওয়া, তাই না? তো দেখো কোষ প্রাচীরের মধ্যেও আমরা কিন্তু তাই দেখতে পাবো। যেমন কোষ প্রাচীরের কাজ কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা, কোষের সুনির্দিষ্ট আকৃতি দান, তারপর হচ্ছে বাইরের আঘাত থেকে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি এবং দৃঢ়তা প্রদান করা, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে আকৃতি দান, তারপর হচ্ছে আঘাত থেকে রক্ষা, তারপরে শক্তি এবং দৃঢ়তা দান, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করা, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করা, এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা। ঠিক আছে, এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা। আর কোষ প্রাচীরের যে কূপ এলাকা, এটা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বা বাইরে চলাচল করে থাকে। আরেকটা হচ্ছে বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে। বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কে কাজ করে, প্লাজমোডেসমাটা। তো দেখো আমরা কোষ প্রাচীরের কাজ মনে রাখার জন্য একটা নেমোনিক ইউজ করতে পারি। কোষ প্রাচীরের কাজ। আর আশা প্রদান করতে হবে না, আর আশা প্রদান করতে হবে না। এটা হচ্ছে আমাদের ছন্দ। তো দেখো এটা ব্যাখ্যা। তাহলে কোষ প্রাচীরের কাজ কি, আকৃতি দান, কোষের সুনির্দিষ্ট আকৃতি দান। তারপরে আবার আরেকটা আতে হচ্ছে আঘাত হতে রক্ষা, বাইরের আঘাত হতে রক্ষা। তালবস্যা, এটাতে কি হবে, শক্তি, আর দতে কি হবে, দৃঢ়তা, শক্তি ও দৃঢ়তা প্রদান, শক্তি এবং দৃঢ়তা প্রদান।
এরপরে কি প থেকে হচ্ছে দেখো পরিবহনের সহায়তা, পানি ও খনিজ লবণ পরিবহন এবং শোষণের সহায়তা। পতে আরেকটা কি হয়, পরিবাহক, বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে দেখো আমরা এই নেমোনিকটার সাহায্যে খুব সহজেই কোষ প্রাচীরের কাজগুলো মনে রাখতে পারি। সুনির্দিষ্ট আকৃতি দান, আঘাত থেকে রক্ষা করা, শক্তি ও দৃঢ়তা প্রদান, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনের সহায়তা, এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা, আর কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বা বাইরে চলাচল করে থাকে, আর বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করবে কে, প্লাজমোডেসমাটা। তো দেখো আমরা হচ্ছে আমাদের কোষ প্রাচীর যে টপিকটা আছে এটা শেষ করলাম। তো তোমাদের সামনে খুব শীঘ্রই নতুন আরেকটা টপিক নিয়ে হাজির হব। তো তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের সবার প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওগুলা তোমাদের ব্যাচমেটদের সঙ্গে শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে।